একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সকাল 9টায় তাদের সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। গতকাল ভোর 6টার দিকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এই সমাবেশ হবে। অন্যদিকে বিভাগীয় শহরগুলোতে এই দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপোলিতে বিপদগ্রস্ত 154 জন বাংলাদেশি অভিবাসী। আইওএম এর সহযোগিতায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস। সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এই অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ বাংলাদেশে পৌঁছাবে বলেও ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ার নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। ডিটেনশন সেন্টারে থাকা এ সকল অভিবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানব পাচারের শিকার হয়েছিলেন। এছাড়া আগামী 19 সেপ্টেম্বর ত্রিপোলি এবং 30 সেপ্টেম্বর বেনগাজি থেকে দুটি ফ্লাইটে আরও 3 শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলেও আশা করা হচ্ছে। ট্রেনের আসন সংখ্যা সীমিত, প্ল্যাটফর্ম উঁচু ও যাত্রী ছাউনি না থাকায় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই জয়পুরহাট রেল স্টেশনে যাত্রীরা পরিবার পরিজন নিয়ে ভোগান্তির মধ্যে ট্রেনে যাতায়াত করছে রাজধানী সহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। সমস্যা সমাধানে নতুন সরকারের কাছে দাবি জানান যাত্রীরা। সমস্যা সমাধানের আশ্বাস জয়পুর স্টেশন মাস্টারের। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাট রেল স্টেশন, পরবর্তীতে স্টেশনটি প্রথম শ্রেণীতে উন্নীতকরণ হলেও রয়েছে নানা সমস্যা। এই স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলের 11টি আন্তনগর ট্রেন যাতায়াত করেন হাজারো যাত্রী। অথচ এখানকার জন্য ট্রেনের আসন সংখ্যা একেবারেই সীমিত। ঢাকার 6টি ট্রেনের 270টি আসন বরাদ্দ থাকলেও এর জন্য টিকিট কাটছে প্রায় 1000 যাত্রী। এছাড়া দেশের অন্যান্য স্থানে যাতায়াতের ট্রেনগুলোর আসন সংখ্যারও একই অবস্থা। আমরা যারা ক্যাম্পাসে যাতায়াত করি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের ব্যবস্থা না থাকায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আশপাশের জেলাগুলোতে যেন আসন বরাদ্দ করা হয়। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম উঁচু ও সিঁড়ি নেই। উপরে ছাউনি না থাকায় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই রোগী, বৃদ্ধ, প্রতিবন্ধী সহ সাধারণ যাত্রীরা প্রতিদিন চলাচল করছেন নানা সমস্যা ও ভোগান্তির মধ্যেই। যাত্রীদের অভিযোগ, প্রথম শ্রেণীর ওয়েটিং রুম থাকলেও বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। তাই নতুন সরকারের কাছে দ্রুত এসব সমস্যার সমাধান চান তারা। 2 নম্বর প্ল্যাটফর্মে বৃষ্টি বাদলের দিনে তো দাঁড়ানোই যায় না, সবাই 1 নম্বর প্ল্যাটফর্মে আপনি ভিড় করে। প্ল্যাটফর্মে ছাউনি নেই, আমাদের দাঁড়ানো থাকা সমস্যা, রোদ বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়। আসন সংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন জয়পুরহাট রেলওয়ের এই কর্মকর্তা। 11টি আন্তনগর ট্রেন চলাচল করে, এই ব্যাপারে কিছু আসন সংখ্যা বাড়ানোর জন্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, তারা সামনেতে আসন সংখ্যা বাড়াবে। ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও 2 নম্বর প্ল্যাটফর্মের সমস্যা নিরসন সহ যাত্রী সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছে চলাচলকারীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যন্ত্রপাতি কেনার 2 বছর পার হলেও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে চালু হচ্ছে না কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। দুর্নীতির অভিযোগ দেখিয়ে ও ত্রুটিপূর্ণ বলে সরঞ্জাম গ্রহণ করছে না বিভাগীয় প্রধানগণ। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস। দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ করছে দুদক। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কম্বল। 2013 সালে স্থাপিত কুষ্টিয়া মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস পায় 2022 সালে। মেডিকেল কলেজ হাসপাতাল চালুতে প্রায় 150 কোটি টাকার সরঞ্জাম কেনা হয়। উদ্বোধনের সময় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সমস্ত সরঞ্জাম বুঝে নিয়েছেন হাসপাতালের প্রকল্প পরিচালক। তবে স্পেসিফিকেশন শর্ত লঙ্ঘন, আমদানি যন্ত্রপাতি প্রতিস্থাপন, পরিচালনা ও যথাযথ মানের নির্ভুলতা যাচাই ছাড়া তা গ্রহণ করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।
একই সঙ্গে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ৩৮ কোটি টাকার অনিয়ম দেখিয়ে 4টি কমপ্লায়েন্স অডিট আপত্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফলে প্রস্তুতি শেষের পরও শুধু যন্ত্রপাতি প্রতিস্থাপন পরিচালনা জটিলতায় চালু হচ্ছে না 500 শয্যার হাসপাতালটি। এই বিষয়ে হাসপাতাল প্রশাসন ও প্রকল্প পরিচালক পরস্পর বিরোধী কথা বলে একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। এটা পিডি মহোদয়, প্রকল্প পরিচালক, তার আওতায় এটা উনি বলতে পারবেন, এবং যে অডিট অবজেকশন আছে তার এগেনস্টে, যেহেতু কেনাকাটার দায়িত্ব তাহার, ইনস্টলিং করার দায়িত্ব এটা তার বিষয়। একটা প্রশাসনিক অনুমোদন নিয়ে আসা তো কোনো কঠিন বিষয় না। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর সময় লাগার তো কথা না। তো কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে, নাহলে দায়িত্ব তাকেই নিতে হবে। দুই পক্ষের দ্বন্দ্বের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। উপযুক্ত শিক্ষার জন্য দ্রুত হাসপাতালটি চালু হোক এমন প্রত্যাশা তাদের। নিয়োগগুলো যেন অতি দ্রুত সময় দিয়ে আমাদের জন্য পূর্ণাঙ্গ হসপিটালে চালু করে দেওয়া হয়। আমরা ভিতরে গেছিলাম, আমরা যন্ত্রপাতি দেখছি, সেগুলো এখনো চালু হয় নাই। একটা হসপিটাল চালুর জন্য প্রশাসনিক অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ, আর ওইটা ছাড়া হসপিটাল চালু হবে না। ক্লাস করতে অনেক অসুবিধা হয়, ঘিঞ্জি পরিবেশ, স্যারেরাও অত কমফোর্টেবল ফিল করে না। প্র্যাকটিক্যাল নলেজটা ইনক্রিজ করা আমাদের সবারই হচ্ছে চাওয়া, তো এখানে এজন্য হসপিটালটা চালু হওয়া জরুরি। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত হাসপাতালটি চালু হোক এমন প্রত্যাশা স্থানীয়দেরও। নতুন করে এখানে নিয়োগ দিয়ে হোক আর নতুন করে লোক সেট করেই হোক, এটার সঠিক সংরক্ষণের যে বিষয়টা সেটা নিশ্চিত করতে চাচ্ছি। আমাদের এই মেডিকেল কলেজে যে সরঞ্জাম যন্ত্রপাতি নিয়ে যেই অনিয়ম বা দুর্নীতি হয়েছে, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করতেছি। আমাদের একটাই দাবি যে কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অবিলম্বে পূর্ণাঙ্গ রূপে চালু করা হোক। ইলিয়াস কমল, মাই টিভি। আগাম জাতের আমন ধানের চাষে সাফল্য পেয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের কৃষকরা। এ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে যতদূর চোখ যায় শুধু সোনালী ধান। এবছর জেলায় বন্যা না হওয়ায় আগাম আমন ধান কাটছেন কৃষকরা এবং ফলনও হচ্ছে বেশি। এতে খুশি চাষিরা। এবছর গোয়ালন্দ উপজেলার লক্ষ্যমাত্রার অধিক হারে আমন ধান চাষ হয়েছে বলেও জানিয়েছে কৃষক বিভাগ। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ এলাকায় এবার বিভিন্ন আগাম জাতের আমন ধানের চাষ হয়েছে। বাজার দর ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আগাম জাতের ধান জুনের প্রথম সপ্তাহে রোপণ করে 120 দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। আবাদে বিঘা প্রতি খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। বিঘা প্রতি ধান হয় 20 থেকে 22 মন। ব্রি ও বিনা জাতের ধান চাষ করছেন কৃষকেরা। আমরা একবার ধান লাগাইছিলাম, লাগাইছিরা কাটিয়ে তার 15 দিন পরে আবার ধান লাগাইছে। এই ধানটাও খুব ভালো হয়েছে। এই ধান কাটার পরে আবার আমরা প্রস্তুত নেব পেঁয়াজের জন্য। এই 2 ফসল ধান করার পরে আমাদের আবার পেঁয়াজ শুরু হবে। মোটামুটি আমার 3 ফসলের ক্ষেত হচ্ছে। জেলার 5টি উপজেলার চিত্র বর্তমানে একই রকম। এবছর বন্যার পানি না আসায় কৃষকের মুখে ফুটেছে বাড়তি হাসি। এখন আমন ধান চাষের মধ্য দিয়ে অন্যান্য ফসল আবাদেরও স্বপ্ন বুনছেন তারা। বন্যার পানি যদি না আসে অবশ্যই আমরা খুবই একটা লাভবান এই অঞ্চলের মানুষ। ধানের ফসলটা এবার ভালো হয়েছে। আমরা সমোপযোগী যে আবহাওয়াটা ছিল, এই আবহাওয়াটা ভালো ফসল হওয়ার মতোই আবহাওয়াটা। এবছর লক্ষ্যমাত্রার অধিক হারে আগাম আমন ধানের চাষ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের যে লক্ষ্যমাত্রা 2275 হেক্টর, এর থেকেও বেশি পরিমাণে আমনের চাষ এবার হয়েছে এবং আমরা উন্নত জাত এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি। আমরা আশা করি এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এটা আমরা ধরে রাখার পাশাপাশি উদ্বুদ্ধ যে খাদ্যটা আছে আমরা সেটা উৎপাদন করতে সক্ষম হব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। একটানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পান চাষিরা। জলাবদ্ধতার কারণে কোনো কোনো পানের বরজে হয়েছে হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোথাও মাজা পরিমাণ পানিও জমেছে। আর এই জলাবদ্ধতায় শতাধিক চাষিরা পুরো পানের বরজ নষ্ট হয়ে গেছে। এতে আর্থিকভাবে ব্যাপক লোকসান সহ অনেক কৃষকই এখন সর্বশান্ত হওয়ার পথে। প্রতিনিধি মনোয়ার কানুরের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শামীম। দেশের পানির চাহিদা পূরণে চাঁদপুরের হাইমচর উপজেলা পান চাষের জন্য ব্যাপক প্রসিদ্ধ। এবার দীর্ঘ 8 দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলার প্রায় 90 হেক্টর জমির পানির বরজ, যার মধ্যে প্রায় 9 হেক্টর জমির পানি একেবারে নষ্ট হয়ে গেছে।
আকস্মিক এমন জলাবদ্ধতায় অস্থায়ী বাঁধ নির্মাণ সহ বিভিন্নভাবে চেষ্টা করেও রক্ষা করা যায়নি পানের বরজ। এতে 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির মুখে পান চাষিরা। আমাদের হাইমচরবাসী এতটুকু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই কখনো, কিন্তু এইবার 2024 সালে আমরা যে সম্মুখীন হয়েছে এখানে আমাদের এই ক্ষয়ক্ষতি পূরণ করার মতো আমাদের কোনো সাধ্য নাই। আমাদের পুরা ফ্যামিলি এটার ভিতরে জীবনযাপন করতে পান দিয়ে এই পান সব শেষ হয়ে গেছে। কোনো সময় এই পানি এখানে উঠে নাই, হঠাৎ করে এই পানি চাপ দিয়া আমাকে যত পানের বোটর আছে সব তলিয়ে গেছে গিয়া, বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো একেবারেই অসম্ভব বলে দাবি পান চাষিদের। আর তাই আর্থিক প্রণোদনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমার 40-45 বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। মানে বর্তমান সরকার যদি আমাদেরকে কিছু সহায়তা, আর্থিক সহায়তা করে, তাহলে স্যার মনে হয় আমরা আবার একটু ঘুরে দাঁড়াইতে পারবো। আরও কিছুদিন এভাবে জলাবদ্ধতা থাকলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা। পানি সরার পর কতগুলো পান যে বরজ ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা তালিকা করব এবং আমরা চাইব যে এখানে যে তাদেরকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা প্রণোদনার চিঠি পাঠিয়েছি অলরেডি, এবং পরবর্তীতে যদি কোনো প্রণোদনা আসে তারা অবশ্যই আমাদের প্রণোদনার আওতায় আসবে। চাঁদপুরে উৎপাদিত পান চাঁদপুর সহ আশেপাশের জেলায় বিক্রি করেন পান চাষিরা। আর তাই পান চাষ বাঁচিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে কুমিল্লায় রেজভিয়া হোসাইনিয়া দরবারে শরীফের উদ্যোগে বর্ণাঢ্য যশনে জুসুল র্যালি আয়োজন করা হয়। র্যালিটি কুতুবনগর ঘোড়ামারা রেজভিয়া হোসাইনিয়া খানকা শরীফ মাঠ থেকে বের হয়ে নগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বুড়িচং মাশরাফ ফকির বাজার রেজভিয়া হোসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে হাজারো মুসল্লিদের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়েছে। ঐতিহ্যবাহী খানদুর দরবার শরীফের পীর সৈয়দ রেজাউল কামাল ওসামি সাহেবের নেতৃত্বে কাশিমনগর বাজার থেকে যশনে জুসুলের একটি র্যালি বের করা হয়। র্যালিটি চৌমোহনী মন্তলা মোজপুর হয়ে মন্তলা কলেজের মাঠে এসে শেষ হয়। সেখানে দেশ ও জাতির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিনিয়র শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা ও সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শিশির কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আনসার হোসেন, ডাক্তার আব্দুল কুদ্দুস খান ও সমন্বয়ক আবুল কালাম আসাদ। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার খবরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নাননকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি। সোমবার জাহাঙ্গীর কবির নানক জুড়ি সীমান্তে অবস্থান করছেন এমন খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করেন। তবে পুলিশ ও বিজিবি ফুলতলা সীমান্তের কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িসহ সীমান্ত এলাকায় 5 ঘন্টা অভিযান চালিয়ে নাননকে খুঁজে পাওয়া যায়নি। কুমিল্লার দেবিদ্বারে বন্যা কবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেবিদ্বার উপজেলার বুড়ির পাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে ডক্টর এনামুল হকের উদ্যোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 8 জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় একাধিক চিকিৎসকের সাথে কথা বলে তারা বলেন, এই ক্যাম্পে প্রায় 1500 রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছেন তারা। বন্যা দুর্গত এলাকা হিসেবে বেশিরভাগই পানিবাহিত ও চর্মরোগে বেশি আসছে।
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কদমতলী সারা কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশের জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ঢাকা জেলা দক্ষিণ জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান, মিলন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের রায়গঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী সীমাবাড়ি ও চান্দাইকোনা ইউনিয়নের শাখার আয়োজনে চান্দাইকোনা বাস স্ট্যান্ডে এই র্যালি অনুষ্ঠিত হয়। সোমবার বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস, চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মোহাম্মদ জাকারিয়া হোসেন সহ অন্যান্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। আহসান জামান শপিং কমপ্লেক্সে ভাঙচুর ও চাঁদা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ইসমাইল হোসেন সেলিম ও তার পরিবার। ইসমাইল বলেন, সীতাকুণ্ড মডেল থানা, ইউএনও এবং সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। চাঁদাবাজের হাত থেকে রক্ষা করার জন্য ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।